আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অন্যরকম পাঠশালার ভেক্টর চ্যাপ্টারের টপিক 8-এ। এবং আজকে আমরা ভেক্টর ডট গুণন এবং এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তোমাদের সাথে আছি আমি আরিফ আকাশ ভাইয়া। ভাইয়া পড়াশোনা করেছি অ্যাপল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বোটেক্স থেকে এইচএসসি 17 ব্যাচ, এবং ভাইয়ার কলেজ ছিল নর্দার্ন কলেজ। তো চলো আমরা একটু করে ভেক্টরের তো এতদিন যোগ করলাম, বিয়োগ করলাম, এবার ভেক্টরের গুণ করব। দেখছো, ভেক্টরে সবকিছুই করা যায় মোটামুটি। ভেক্টরকে গুণ কিভাবে করা যায়? ভেক্টরকে গুণ করা যায় দুই ভাবে। হ্যাঁ, দেখো, একটা ভাব হচ্ছে কি, ভেক্টরে গুণ করা যায় হচ্ছে একটা স্কেলার রাশির সাথে গুণ করা যায়, আরেকটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরকে গুণ করা যায়। স্কেলার রাশির মানে কি, ধরো একটা ভেক্টর, ধরো এ ভেক্টর, হ্যাঁ, এর সাথে তুমি 2 কে গুণ করলা, এটা হয়ে যাবে 2a ভেক্টর। তারপর মনে করো একটা ভেক্টর রাশির মান হচ্ছে 5, এর সাথে তুমি 3 গুণ করলা, তাহলে ভেক্টর রাশিটার মান হয়ে যাবে 15। এরকম আর কি ব্যাপারটা দেখাবো আর কি। হ্যাঁ, আর ভেক্টরের সাথে ভেক্টরকেও গুণ করা যায় দুই ভাবে, একটাকে ডট গুণ বলে, একটাকে ক্রস গুণ বলে। সংজ্ঞা যদি এবার আমরা নর্মালি বলি, ডট গুণ করলে মানে দুইটা ভেক্টরের ডট গুণ করলে কখন কোনো দিক পাওয়া যায় না, শুধুমাত্র একটা স্কেলার মান পাওয়া যায়। যেমন এক্সাম্পল হচ্ছে কাজ, আমরা দেখবো কাজের কিছু ব্যাপার এখানে দেখবো। হ্যাঁ, আর যদি দুইটা ভেক্টরকে আমি গুণ করার পরেও আমি যদি ভেক্টরই খুঁজে পাই, তাহলে সেই ভেক্টরের গুণনকে বলা হয় ক্রস গুণন। এটার এক্সাম্পল অনেক আছে, তোমরা দেখবা। হ্যাঁ, যে টর্ক আছে, ধরো তুমি একটা বোতলের মুখ খুলতেছো, এটা তো টর্ক না, যখন ঘূর্ণন অবস্থায় তুমি ফোর্স দাও আর কি, ব্যাসার্ধ রেসপেক্টে বা ব্যাসার্ধ ভেক্টরের রেসপেক্টে, যাই বলো না কেন, এই সকল ক্ষেত্রে আমাদের ওই টর্কটা দুইটা ভেক্টরের ক্রস গুণ করে কিন্তু ভেক্টরই আসছে, এটাই আর কি। তো চলো শুরু করি। আজকে দেখবো হচ্ছে প্রথম থেকে, আজকে আমরা ডট গুণটাতেই ফোকাস করব। ওকে, তো স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণনের ব্যাপারটাকে বুঝাই। মনে করো এখানে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছ, 3 নিউটন, এটা একটা ফোর্স, এটা একটা 4 নিউটন, এদিকে আরেকটা ফোর্স, দুইটাই ভেক্টর, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। আমি কি করলাম, এই 3 নিউটনকে 2 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল 6 নিউটন। ঘটনা কি হবে জানো, এই 3 নিউটন ভেক্টরটা দিক সেম রেখে মানে হয়ে যাবে ডাবল। দ্যাট মিন্স 3 নিউটনটা যদি এতটুকু থাকে, এখন এটা হয়ে যাবে এতটুকু। অর্থাৎ ভেক্টরের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, মানটা বেড়ে গেল, বাট অবশ্যই মাথায় রাখবা দিকটা কি আছে, সেম আছে। মান হয় বাড়বে অথবা কমবে, নোবডি নোস। দেখে বুঝতে হবে, স্কেলার দেখে বুঝতে হবে। আবার মনে করো 4কে আমি গুণ দিলাম, সাপোজ মনে করো 3 নিউটন দিয়ে, তাহলে ঘটনা কি হবে, এটা হয়ে যাবে 12 নিউটন, এটা 3 গুণ বড় হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, কিন্তু তার দিক সেম থাকবে। আবার যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে মনে করো 4 নিউটন যেদিকে আছে, তুমি -2 দিয়ে গুণ করো, এটা 8 নিউটন হয়ে অপোজিট ডাইরেকশনটাকে বোঝাবে, যে ভেক্টরটা আরেকটা ভেক্টর অপোজিট ডাইরেকশন আছে। এটা হচ্ছে একটা স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ করা, খুবই সিম্পল। দেখো, তাই মনে করো জাস্ট আমাদের এখানে ছিল 3 নিউটন, এখানে ছিল কত, 4 নিউটন, এদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, আমরা লব্ধি বের করছিলাম। সাপোজ আর সমান কত আসে, তাহলে তো ফটাফট করে ফেলি, তোমরা এখন এগুলো নিয়ে খুবই পরিমাণে ভালো পারো। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos 60 ছিল, তো হাফ হয়ে যাবে। তাহলে দেখো এটা সলিউশনটা আসে √37 বা 6.08 এত নিউটন, তাই তো। কিন্তু যদি এই ভ্যালুগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, ধরো বলে দিল দুইটা ভেক্টরকেই তুমি একটা স্কেলার 2 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হয়ে যাবে, 3 নিউটন হয়ে যাবে 6, 4 নিউটন হয়ে যাবে 8, তখন দেখবা আর এর মানটাও চেঞ্জ হবে। কত আসবে দেখো, করে দেখে, √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 ইন্টু 6, এটা আসবে হচ্ছে আমাদের 12.16 নিউটন। এবং মজার ব্যাপারটা, এটা তোমাদেরকে আমি ভেক্টরের বন্টন বিধি পড়ানোর সময় পড়াইছিলাম খুব ভালো করে, যে এইখানে ভ্যালুটা যা থাকে, পরবর্তী অবস্থায় আমাদের ভ্যালুটা দেখো জাস্ট আগেরটার দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ তুমি যে স্কেলারটা দিয়ে গুণ করছো তার সমান হয়ে গেছে নতুন আমাদের লব্ধিটা। অর্থাৎ ভেক্টর স্কেলার দিয়ে এইগুলোই করা যায়, যে আমরা একটা ভেক্টরের মান বাড়াইতে পারি অথবা কি করতে পারি, কমাইতে পারি, লব্ধির মান বাড়াইতে পারি বা লব্ধির মান আমরা কমাইতে পারি। এবার দেখবো ভেক্টরের
ডট গুণ। প্রথম কথা হচ্ছে ভেক্টর ডট গুণ কি। দেখো, দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে যদি স্কেলার কিছু পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়, তবে ওই যে গুণন তাকেই আমরা আদর করে ডাকি ডট গুণন। যদি দুইটা ভেক্টর, মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের মাঝখানের কোণ হচ্ছে মনে করো থেটা। যদি তুমি দুইটা ভেক্টরের এ আর বির ডট গুণ করো, তুমি পাবা হচ্ছে এ বি কস থেটা। তাই কিভাবে আসলো? এটা কি ধরলাম? এটা হচ্ছে না, এটা হয়। ঠিক আছে, দুইটা ভেক্টর ডট গুণ করলে আসে এ বি কস থেটা। খেয়াল করে দেখো, এই এ একটা মান, বি একটা মান, কস থেটা একটা মান। এই জায়গায় শুধু মান আসতেছে, এখানে কোনো প্রকারের কোনো দিক আসতেছে আসলে না। এজন্যই আমরা বলি যে দুইটা ভেক্টর রাশিকে গুণ করে যদি স্কেলার কোন একটা রাশি পাই, তবে এই দুইটা ভেক্টর রাশির যে গুণন সেটাকে বলা হয় সিম্পলি কি ডট গুণন বলা হয়। ঠিক আছে, এবার এই যে ডট গুণন নিয়ে তোমাদেরকে যে একটু কথাবার্তা বললাম, এটা একটু প্র্যাকটিক্যালি বুঝবো যে আসলেও কেন কস থেটা আসলো, কেন সাইন থেটা আসলো না, তাই তো? দেখো, মনে করো এই হচ্ছে একটু বামে আঁকি, এই হচ্ছে একটা ছোট্ট গাড়ি, ইচ্ছে গাড়ি, যে গাড়িকে আমি ধাক্কা দিয়ে সরাইতে পারবো, ছোট গাড়ি। এই যে বাচ্চাদের খেলনা গাড়ি থাকে না, ইচ্ছে বাচ্চারা বসে থাকে, এই খেলনা গাড়ি। এইখানে ভাইয়া দাঁড়ায় আছে, দাঁড়ায় গাড়িটাকে আমি ফোর্স দিতেছি, ধাক্কা দিতেছি, গাড়িটা সরানো হচ্ছে। আমি ধামধুম তোমাকে বলবো যে ভাইয়া এখানে কাজ করতেছে। কেন কাজ করতেছে? আমরা সবাই জানি W ইকুয়াল টু Fs। ফোর্স দিচ্ছি, সরানো হচ্ছে, অবশ্যই কাজ হচ্ছে। এইখানে মনে করো তুমি উঠে বসে আসছো, একটা আপু হতে পারো অথবা একটা ভাইয়াও হতে পারো। দুষ্টামি করে রাখলাম। যাই হোক, তোমরা বসে আছো এখানে। এখন তোমরা বলবা ওখানে বসে বসে যে ভাইয়া কাজ শুধু আপনি একাই করতেছেন না, কাজ তো আমরাও করতেছি। ডাব্লিউ ভাইয়া ঠিক আছে, ডাব্লিউ এখানে আমরাও তো আছি, আমরাও ভাইয়া কাজ করি। কেন আমরা কাজ করতেছি ভাই? আমরা কাজ করতেছি কারণ আমাদের ওজন এমজি আছে নিচের দিকে, সেই সাথে ভাইয়া আমাদেরও তো স্মরণ হচ্ছে, তা আমরাও তো কাজ করতেছি। তোমরা চিল্লাই চিল্লাই বলবা। এখন তো আমার মুখে একদম হাত, আমি তো কোনো তোমাদের কথার উত্তর দিতে পারবো না, কারণ হ্যাঁ ডাব্লিউ সমান এফএস, তোমারও তো ওজন আছে, ইয়েস, তোমারও তো স্মরণ হচ্ছে সামনের দিকে। ঘটনা কি দাঁড়াইলো, তাই না? এইটার ব্যাখ্যাটা আমাদেরকে এই ডট গুণ এসে দিয়ে দিবে। কিভাবে দিবে দেখো, ফার্স্টে ডাব্লিউ যদি আমরা ভাইয়ার ক্ষেত্রে দেখি, এফ এস, প্রথমে চিন্তা করি সাইন থেটা। দেখো ভাইয়া যেদিকে ফোর্স সেই দিকেই সরণ, যেদিকে ফোর্স সেই দিকেই সরণ, যেদিকে ফোর্স সেদিকে সরণ। তাহলে ভাইয়ার ক্ষেত্রে আমাদের থেটার ভ্যালুটা কত? 0 ডিগ্রি। সেই হিসাবে এটা 0 বসাইলে ডাব্লিউ ভাইয়া কিন্তু হয়ে যায় কি এফ এস ইন্টু 0, দ্যাট মিনস হয়ে যায় 0। অর্থাৎ যদি এফ এস সাইন থেটা বসাইতাম, এটা কোনো দিনই সত্যি হইতো না। ভাই তো কাজ করতেছে, তুমি তো বলতে পারো না যে ভাই কাজ করে নাই। তাহলে চলো তো কস থেটা বসাই দেখি, ঘটনা কি দাঁড়ায়। এখানে যদি আমরা ভাইয়ার ক্ষেত্রে কস থেটা বসাইতাম, ডাব্লিউ ভাইয়া ইকুয়াল টু এফ এস কস থেটা। এখন দেখো সুন্দর মতো সবকিছু হবে। কেন? এফ এস আছে আর কস 0 মান হয়ে গেছে কত? 1 ইন্টু এফ এস। অর্থাৎ সুন্দর মতো ভাইয়া বলতে পারবে হ্যাঁ ভাইয়া কাজ করতেছে, তোমাদেরকে ধাক্কা মারতেছে এফ এস কাজ দিয়ে। কিন্তু তোমরা কাজ করতেছো কি করতেছো না, এটার ব্যাখ্যা আমি কস থেটাতে দিতে পারবো। কিভাবে দিতে পারবো দেখো, ডাব্লিউ তোমরা ইকুয়াল টু এমজি তোমাদের ফোর্স ইন্টু এস ইন্টু কস, দেখো 90। কিভাবে 90? তোমাদের ওজন এমজি নিচের দিকে, তোমাদের স্মরণ হচ্ছে কোন দিকে? সামনের দিকে। তোমাদের মাঝখানকার অ্যাঙ্গেল কত?
90। অর্থাৎ আমি বলে দিব যে না, তোমাদের অ্যাকচুয়ালি কোনো কাজ হচ্ছে না। এই উত্তরটা আমি সাইন থিটা দিয়ে দিতে পারবো না, কারণ সাইন দিয়ে দিলে সাইন 90 এর মান 1, সাইন বলবে না তোমরা কাজ করতেছো, ভাইয়া কাজ করতেছে না। এই উত্তরটা অ্যাকুরেটলি দিতে পারবে কে? কস থিটা দিয়ে কাজটা করলে সেই অ্যাকুরেটলি অ্যান্সারটা আসবে। ঠিক আছে, এজন্যই আমরা বলি যে কাজের সংজ্ঞা হচ্ছে ফোর্স আর সরণ দুইটা ভেক্টরের ডট গুণফলকে কাজ বলে, এবং এজন্যই আমরা কস থিটা ইউজ করি ডট গুণফলের ক্ষেত্রে। তা নাহলে আমরা সাইন থিটা ইউজ করতে পারতাম। এইসব কারণে আমরা সাইন থিটা ইউজ করতে আসলে কি বলতো পারি না। ঠিক আছে, এখানে ডাব্লিউ আমরা না লিখে ডাব্লিউ তোমরা লিখে দিই। আমরা কেমন কেমন শোনাই, আমি তো না, এটা তো তোমরা বলছিলে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা একটু সামনের দিকে যাই, দেখি যে এই ডট গুণের কিছু জিনিস আরো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া যায় নাকি। আচ্ছা দেখো, শুরু করি, আসো। ভেক্টরের ডট গুণের ক্ষেত্রে আমরা একটা কথা মাথায় রাখবো। ভেক্টরের কিছু বিধি ছিল, মনে আছে? ওই যে বিনিময় বিধি, বন্টন বিধি, সংযোগ বিধি। ভেক্টর এই যে ডট গুণ, এই ভেক্টরের ডট গুণন, ভেক্টরের যে ডট গুণন হয়, এই ভেক্টরের ডট গুণন অবশ্যই বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধি মেনে চলে, ক্রস গুণ মানে না, বাট ডট গুণ মানে। এই কথার মানে কি? মানে হচ্ছে দেখো, এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা। এর জায়গায় বি কে বসাও, বি এর জায়গায় এ কে বসাও, হুবহু একই রকম রেজাল্ট আসবে। দুই ক্ষেত্রেই রেজাল্টটা সেম আসবে। কি আসবে? এ বি কস থিটা। বাট ক্রস গুণ ক্ষেত্রে এটা হয় না, কারণ ক্রস আসলে ভেক্টর, তো ডিরেকশনের একটা ব্যাপার স্যাপার চলে আসে। এগুলো আমরা পরবর্তী লেকচারে দেখবো, সমস্যা নাই। যাই হোক, কিছু জিনিস তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপর কিছু প্রমাণের দিকে আমরা যাব। দেখো তো মনে আছে নাকি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিন অক্ষ বরাবর পড়ছিলাম আমরা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মাইনাস আই ক্যাপ, মাইনাস জে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। খুব ভালো করে এগুলো দেখছি না? কিন্তু আশা রাখি কোনো ঝামেলা তোমাদের হওয়ার কথা না, ম্যাথ তো পড়াইছি হাজার। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদের ভিতরে একটু দেখবো যে ডট গুণ করে আসলে ঘটনা কি কি দাঁড়ায়। দেখো তো, আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ যদি ডট গুণ করি কি হবে বলো? আই ক্যাপ আর আই ক্যাপ ডট গুণ করতেছে। আই ক্যাপ ডট গুণ করলে যেটা হবে, আই ক্যাপের মান এ বি কস থিটা, আই ক্যাপের মান কত? 1 একক ভেক্টর। পরেরটারও মান কত? 1 একক ভেক্টর। আর কস থিটা, আই ক্যাপ এক্স অক্ষের দিকে, আই ক্যাপ এক্স অক্ষের দিকে, তাহলে কত হবে? কস 0 ডিগ্রি। কস 0 মান কত বলো? বলে ফেলো দেখি, মনে আছে নাকি? সাইন 0 0, কস 0 1। তাহলে আই ডট আই করলে আসবে হচ্ছে 1। একইভাবে তুমি যদি সলিউশন করো দেখবা জে ডট জে এটাও 1 আসে, কে ডট কে এটাও কি আসবে? 1 চলে আসবে। কিন্তু যদি তুমি আই ক্যাপ ডট জে ক্যাপ করো তাহলে তো জন্ডিস হয়ে যাবে কেস। কিভাবে দেখো, আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান 1, আর আই ক্যাপ আর জে ক্যাপ, আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর, আর কে ক্যাপ জেড অক্ষ বরাবর। তাদের ভিতরে এক অক্ষ থেকে আরেক অক্ষ কোন কত? cos 90, cos 90 মান কত হয়ে যাবে? 0। অর্থাৎ আই ক্যাপ ডট জে ক্যাপ 0। একইভাবে তুমি যাই লেখো না কেন ভাই, আই ক্যাপ ডট জে ক্যাপ 0, জে ক্যাপ ডট কে ক্যাপ, বা যাই লেখো কে ক্যাপ ডট আই ক্যাপ, প্রতিটা ক্ষেত্রেই আমাদের ভ্যালুটা 0 আসবে। একমাত্র আমরা ক্যাপের ক্ষেত্রে ডট গুণ করতে পারবো বা মনে রাখতে পারবো এই এতটুকু ভ্যালু, মাথায় রেখো। বাকি সকল ক্ষেত্রে ভ্যালুটা কত আসবে? 0 চলে আসবে। এবার আসো দুইটা ভেক্টরের তোমাদের সামনে ডট গুণ করে দেখাই যে আসলে ঘটনা কি দাঁড়ায়। দেখো আমরা এখন ডট গুণে শুরু করব। হ্যাঁ, ওকে। এ ভেক্টর ইকুয়াল হচ্ছে, মনে করো, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আবার বি ভেক্টর মনে করো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। নাও আসো ডট কোশ্চেন করে দিই, ডট গুণ শুরু করি চলো। এ ডট বি ইকুয়াল টু কি? আমাদেরকে
পুরাটার সাথে পুরোটা ডট গুণ করতে হবে, তাই তো? আচ্ছা শুরু করি, দেখো ax I cap প্লাস ay j cap প্লাস az k cap ডট bx I cap প্লাস by j cap প্লাস bz k cap। ওকে, ওই যে বলছিলাম মনে পড়ে যে ভেক্টর আসলে বন্টন করা যায়, যে এখনই দেখবা বন্টন করে দিব। এই ax I cap কে এর সাথে পুরোটার সাথে বন্টন করব, ay j cap এর সাথে বন্টন করব। দেখো কিভাবে করি। তাহলে a ডট b ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ax I cap, এটাকে পুরা এটার সাথে করো, এটার সাথে পুরোটার সাথে ডট গুণ করো। একবারে করি, হ্যাঁ একটু লেখা কমাই। দেখো তাহলে ax আর এখানে সহগ কত bx I cap, এখানে I cap, এখানেও কত ডট I cap। এই যে এই সিস্টেম করে করি, হ্যাঁ তাড়াতাড়ি হবে। এর পরেরটা দেখো প্লাস আবার ax bx হয়েছে, তাহলে কি আসবে by আসবে। দেখো ইজি, ax মানে I cap, y মানে কি j cap, এভাবেও চাইলে করে দেওয়া যায় I cap ডট j cap। তারপরে বলো কি আসা উচিত, ax আছে ওই দিক থেকে আসবে কি bz আসবে, তাহলে কি হবে I cap x এর জন্য z cap, z এর জন্য কি আসবে k cap ডট k cap। প্রথমটা আমার শেষ। পরের লাইন বলো, ay যে দিয়ে শুরু করি, ay দিয়ে ay আবার কি আসবে bx, bx y মানে j cap, x মানে I cap, ইজি একদম ইজি, j cap ডট I cap। পরেরটা বলো ay by, এটা কি j cap ডট j cap, ওই যে দুইটাই y। তারপরে ay bz, তাহলে কি হবে বলো তো, প্রথমটা হবে j, পরেরটা হবে k, j ডট k প্লাস az, আবার কি বলো আস্তে k, az এর সাথে bx, তাহলে k ডট I, এই যে দেখো z এর জন্য k আর x এর জন্য I, প্লাস az by k y তো না, y মানে j ডট j প্লাস az bz, এটা কি বলো দুইটাই z দুইটাই k, এটা হবে k ডট k। চমৎকার ব্যাপার স্যাপার। এবার খালি কাইটা দেই, তোর বাসায় যেগুলো দেই ঘটনা কি হয়েছে। I ডট j বাদ, I ডট k বাদ, j ডট I বাদ, j ডট k বাদ, k ডট I বাদ, k ডট j বাদ। একমাত্র এই যে এই কয়টা I ডট I, j ডট j, k ডট k অ্যাপ্লিকেবল হবে। তো হয়েই গেছে, দেখো না a ডট b ইকুয়াল টু এই যে ax bx, আর I ডট বাই I এর মান কত 1, এই দেখো ভালো করে খেয়াল করো 1 ছিল, এটা পরে থাকবে হচ্ছে ax bx প্লাস দেখো ay by, j ডট j এর মান কত 1, পরে থাকবে ay by প্লাস k ডট k az bz, পরে থাকবে কি az bz, দ্যাটস ইট। অর্থাৎ খুবই সুন্দরভাবে গুছায়ে আমরা কি করলাম, a ডট b বের করার জন্য সুন্দর একটা সহগগুলো দিয়ে ফর্মুলা বের করে ফেললাম। অর্থাৎ এই দুইটা ভেক্টরের সহগগুলোকে গুণ করে করে যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাই, a ডট b এর ওভারঅল আমরা মানটা পেয়ে যাই। চলো এবার আমরা একটু সামনের দিকে আগাই। দুইটা ভেক্টর কখন লম্ব হবে কি হবে না সেটা শর্তগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকো। এই একটা ভেক্টর মনে করো a ভেক্টর, আর এই একটা ভেক্টর মনে করো b ভেক্টর, তারা লম্ব 90, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 90। তো বলো 90 কখন হবে, করো ইজি তো, a ডট b মানে হচ্ছে ab cos থিটা। যদি ab cos 90 হয়ে যায়, এই cos 90 মান কত বলো বলো, cos 90 মান হচ্ছে 0, তখন a ডট b এর মান আসবে 0। অর্থাৎ আমরা বলতে পারবো a ভেক্টর আর b ভেক্টর যদি তারা পরস্পর লম্ব হয়, তাহলে আমাদের a ডট b এটার মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে। দ্যাট মিন্স উই ক্যান রাইট ax bx প্লাস ay by প্লাস az
ভিজেড ইকুয়াল টু কত 0 লিখে দিতে পারবো। সুন্দর করে গুছিয়ে এইটুকু আমরা এখানে দেখাই দিতে পারবো। এই কথাটাই এখানে বলতে চাইছিলাম। একটা মজার ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করি, বুঝছো? ডট গুণ আসলে বোঝায় দুটা ভেক্টর কতটা সমান্তরাল। কেমনে? ডট গুণফলের দেখো এ ডট বি মান যদি 0 হয় তখন এরা লম্ব হবে। মান যদি 0 না হয়ে অন্য কিছু হয়, গ্রেটার দেন 0 হয়, 0 থেকে বেশি কোন একটা মান আসে, তখন এটা ধীরে ধীরে সমান্তরালের দিকে যাইতে থাকে, সমান্তরাল হতে থাকে, হতে থাকে। এটা বোঝো, চিন্তা করো, ফিল করো, তাহলে বুঝতে পারবে। মানে যত মানটা 90 লম্ব, হ্যাঁ, তত কিন্তু এ ডট বির মানটা 0। বাট যত এ ডট বি মান 0 হবে না, 0 নয় অন্য কিছু হবে, তখন দেখবা এটা না আস্তে আস্তে সমান্তরালের দিকে যেতে থাকবে। অর্থাৎ তার 90 হচ্ছে না, এটা হচ্ছে আমরা তাদেরকে এখানে সংক্ষেপে ছোট্ট করে বুঝাই দেয়। ওকে, এবার দেখেন এটা সুন্দর ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। এটা হচ্ছে কি ছায়া। লম্ব বিক্ষেপকে আমরা বলি ছায়া নামে, এটা কি ছায়া, শ্যাডো। আচ্ছা, লম্ব বিক্ষেপ আর উপাংশ পার্থক্য কি? লম্ব বিক্ষেপ হচ্ছে স্কেলারটা, মানে জাস্ট মানটা, আর উপাংশ হচ্ছে ভেক্টরটা। এখানে মানও থাকে, মান প্লাস দিক থাকে। আর আমাদের লম্ব বিক্ষেপের জন্য শুধুমাত্র থাকে মান, এখানে কোনো দিক থাকে না। ভাই এগুলো আবার কি বাবা? এগুলো বুঝছো ভাইয়া পুরা, এগুলো আমরা শুরু থেকে ছোটকাল থেকে পড়তেছি, পড়তে পড়তে এখন বড় হয়ে গেছি। দেখো তোমাদের মনে আছে আমরা এটা পড়ছিলাম যে যদি এটা একটা পি ভেক্টর, এটা একটা কিউ ভেক্টর হয়, থেটা হলে কস থেটা ভূমি বাই অতিভুজ কোণটি, তাই না? এটা ছিল কিউ, এইটুকুর পুরোটার মান ছিল পি। কস থেটা করলে আমাদের কি আসতো? এই যে ভূমি বাই অতিভুজ। পরে আমরা দেখতাম ওই ভূমিটার মান আসতে কত, কিউ কস থেটা আসতো। এটা কিন্তু আমরা করে আসছি, মনে করে দেখো ছোটকাল থেকে করছি। এখন এই জিনিসটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, প্রথম লাইনটাকে পড়ো। পি ও কিউ যদি দুটা ভেক্টর এবং মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ হচ্ছে কিউ কস থেটা সমান সামথিং কিছু একটা লিখে দিচ্ছে। আচ্ছা, এটা মানেটা কি? লম্ব বিক্ষেপ আমরা এটা ছায়া দিয়ে বুঝি। কিভাবে বুঝি? একটা টর্চ লাইট মনে করো ভাইয়া হাতে নিচ্ছি, ঠিক আছে? আমি দেখাই তোমাদেরকে। সাপোজ ধরো এইখান থেকে, ধরো এটা একটা সোর্স, এখন তো আমি কিছু নাই হাতে, যেটা পাই সেটা দিয়ে দেখাচ্ছি। একটা সোর্স থেকে ধরো এখান থেকে আলো আসতেছে, এই সোর্স থেকে যদি এখানে আলো এসে পড়ে, খেয়াল করো এই যে লাইট, হ্যাঁ, এটার মনে একটা লাইট সোর্স, ধরো এটা একটা টিউব লাইটের মতো, টিউব লাইট না, কি বলতেছি, টর্চ, এটা লাইট দিতেছে, টিউব লাইটও বলা যায়, লাইট সোর্স তো। তার এখান থেকে আলো আসতেছে, আলো আসতেছে, আলো আসলে বলো তো এখানে একটা, মনে করো এটা একটা লাঠি, মনে মনে চিন্তা করো এটা একটা লাঠি, হ্যাঁ, একটা সলিড, এটা একটা লাঠি, এটা লাঠি মনে করো, এটা একটা লাঠি চিন্তা করো মনে মনে। তা বলো তো লাঠির ছায়া কতটুকু জায়গায় পড়বে? ভাই এটা খুবই সহজ, আমরা ছোটবেলা থেকে দেখছি। কিভাবে করতে হয় বলতো? এই বরাবর একটা লম্ব টানতে হয়, তাহলে যতটুকু লম্বের ভিতরে থাকে এইটুকু অংশে অ্যাকচুয়ালি কি পড়ে? ছায়াটা পড়ে। দেখবা দেখবা দিয়ে দেখো, আলো ফেললে এই আলো না ঠিক 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 এই লম্ব বরাবর যে অংশটা থাকে এই অংশটুকুতে ছায়াটা পড়ে, মানে নর্মালি। ঠিক আছে, বাট তোমরা বড় হলে হয়তো বা আরো অন্য কিছু শিখবা, এখন আপাতত না, অন্য কিছু না আরো অনেক কিছু শিখবা। ওখানে ব্যতিচার অপবর্তন অনেক কিছু চলে আসবে, ওগুলো না আমি সিম্পলি বলতেছি তোমাদেরকে যে তুমি এদিক থেকে আলো ফেলো, তাহলে ছায়াটা দেখবা এই অঞ্চলটাতে পড়বে। কারণ লাঠিটা তো একটা ছায়া একদম লম্ব ভাবে পড়ে, মানে আমাদের ফিজিক্স বা ম্যাথের ভাষায় দেখবা ছায়াটা একদম লম্ব ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, হ্যাঁ, এইভাবে পড়ে আর কি। এই ছায়াটা, এটার মান কত? এটার মানই হচ্ছে যে কস থেটাতে যেটা করে আসছি সারাদিন ধরে, কিউ কস থেটা, কিউ কস থেটা। ছায়ার মানটাই হচ্ছে কতটুকু? কিউ কস থেটা। এই যে ছায়াটা, এই যে এই অংশটুকুর, যেটা এক্স হয়, এই অংশ যদি ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই এইটার মান কত? মান, এটার ভ্যালু কত? এই ভ্যালুটাকেই বলা হয় আমাদের লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপ মানেই ছায়া, অর্থাৎ অভিক্ষেপ, তুমি কতটুকু ছায়া ফেলতেছো লম্ব ভাবে, কতটুকু এখানে এটার প্রজেকশন পড়তেছে, কতটুকু এটার অংশ এখানে পড়তেছে, এই ভেক্টরটার কতটুকু অংশ এই পি ভেক্টরের উপরে কিউ এর কতটুকু অংশ পড়তেছে, এটা হচ্ছে সেই মানটা হচ্ছে লম্ব বিক্ষেপ। আর যদি তুমি মানের সাথে সাথে মান প্লাস দিক দুইটাই চিন্তা করো, মান আর দিক, দেখো নিজে ভাবো না,
এই ভেক্টরে কিউ ভেক্টরের একটা অংশ তো এই নিচে এক্স অক্ষ বরাবর বা পি ভেক্টরের উপর পড়তেছে, ওই অংশটুকুর মান হচ্ছে লম্ব বিক্ষেপ। ওই অংশটুকু এটা কিউ ভেক্টরেরই একটা অংশ, তাহলে ওই অংশটাও তো একটা ভেক্টর। মান দিক চিন্তা করলে ওই অংশটাকে বলা হয় তখন উপাংশ। দ্যাট মিন্স আমরা সামারি টানতে পারি এইভাবে, উপাংশের মানই হচ্ছে লম্ব অভিক্ষেপ। উপাংশের মানটাই কি আসলে লম্ব। ওকে, এখন এটা করার কোনো টেকনিক আছে নাকি? অবশ্যই টেকনিক আছে, খুব সুন্দরভাবে করা যায়। মনে রাখবা পি ভেক্টরের উপরে, এই যে পি ভেক্টরের উপরে কিউ ভেক্টরে যদি আমরা লম্ব অভিক্ষেপ বের করি, তাহলে cos θ সূত্র দিয়ে ওভাবে কষ্ট করে না করে খুব সহজে করা যায়। আমরা এইভাবে মনে রাখতাম যে যার লম্ব অভিক্ষেপ তার cos θ, আমি এভাবে মনে রাখতাম। দেখো এখানে কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে ডিরেক্টলি বলবো এখানে কি কিউ cos θ, আর কিছুই লাগবে না, এটুকু জানলেই হয়। বাকিটা করা যায় কেমন জানো? দেখো এটা ভেক্টর পি কিউ, তো তাহলে পি ডট কিউ করলে আসতো পি কিউ cos θ, কারণ মাঝখানের কোণ কত? মাঝখানে কোণ হচ্ছে থিটা। দেখো কিউ cos θ ইকুয়াল টু আসে পি ডট কিউ বাই পি। মুখস্থ না করলেও তো বের করে ফেলা যায় ডট গুণ থেকে, বাট মনে রাখলে তাড়াতাড়ি ম্যাথ করা যায়। কিভাবে মনে রাখতে হয় দেখো, কার উপরে হয়েছে? পি এর উপরে লম্ব অভিক্ষেপটা পড়ছে, পি এর উপরে স্কেলার মানটা পাওয়া যাচ্ছে, যার উপরে তাকে নিচে রাখবা, যার উপরে তাকে নিচে রাখবা, যার উপরে তাকে নিচে রাখতে হয়। এভাবে মনে রাখতে পারো, খুবই সহজ। তো তোমাদের জন্য আমার প্রশ্ন, কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ কত হবে? যদি ড্রয়িং করতে বলে আই গেস তোমরা পারবা। এটা পি ভেক্টর, ঠিক আছে, এটা মনে করো কিউ ভেক্টর। কি করতে হবে জানো? তোমাকে মনে করতে হবে এই দিক দিয়ে একটা লাইট সোর্স আছে, এই যে দিক থেকে আলো আসতেছে, কি করবা? ঠিক পি থেকে এর উপর একটা লম্ব টানবা, ঠিক লম্ব, এই যে লম্ব যাতে হয়, হ্যাঁ লম্ব যাতে হয়, তাহলে এই যে অংশটা, এই অংশটাই হবে আমাদের ছায়ার অংশটা বা লম্ব অভিক্ষেপ, প্রজেকশন যে অংশটা, এটা মান কত হবে বলো? কার কার পি এর লম্ব বিক্ষেপ, বারবার বলতেছি পি এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার cos θ, পি cos θ। সিম্পল, খুবই ইজি। হিসাব করে করলে দেখবা যেগুলো তোমরা করে ফেলতে পারবা, এমন কঠিন কিছু না। এবং তুমি চাইলে cos θ দিয়ে চিন্তা করে করতে পারবা, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, তুই বলে তাহলে তোমাদের কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ কত? উত্তরটা হবে কি পি cos θ। লিখে দিই এখানে, হ্যাঁ পি cos θ, বা এভাবে বলা যাবে পি ডট কিউ বাই কিউ, অথবা লেখা যাবে কি বললাম মাত্র পি ডট কিউ বাই কিউ। একটু হিজিবিজি হয়ে গেল, তাও আশা রাখি তোমরা বুঝতে পারতেছো কেন কিউ, কারণ কি কিউ এর উপর যার উপর তাকে নিচে রেখে দিতে হয়। এইটুকু একটু ঠান্ডা মাথায় গুছিয়ে দেখো, হোপফুলি খুব একটা ঝামেলা হবে না, বুঝতে পারবা মানে ব্যাপারটা আসলে কিভাবে হইছে বা কিভাবে এটা আমরা ইউজ করছি তোমরা আসলে বুঝে যাবে। খুব কঠিন কিছু না তো, মানে প্র্যাকটিস করতে থাকলে মোটামুটি পারাই যায়। যাই হোক, এবার যদি তোমাকে বলে পি এর দিকে কিউ এর উপাংশ বের করো, বলো তো আমরা পি ভেক্টরের দিকে কিউ এর কি বের করছি? মানটা বের করছি না, মানে উপাংশটার মানটা বের করছি, মানটাই তো লম্ব অভিক্ষেপ, তাহলে উপাংশটা বের করতে হবে। বলো কিভাবে করব? টেকনিকটা কি? পি এর দিকে কিউ এর উপাংশ বের করব, তাহলে আমরা কি কিউ এর লম্ব অভিক্ষেপটা আগে মানটা লাগবে। পি এর দিকে কিউ এর লম্ব অভিক্ষেপ কত? পি এর দিকে কিউ এর লম্ব অভিক্ষেপ কত? সেটা হচ্ছে কিউ cos θ। এটা তো লম্ব অভিক্ষেপ কিউ cos θ, বলতেছি তো এটা কি হবে? কিউ cos θ হবে। তার সাথে আমাদের পি এর দিকে একটা দিক লাগবে, এটা মানে এটা মান, আমি এটা মাত্র যেটা নিচ্ছি সেটা হচ্ছে মান, আরেকটা লাগবে কি দিক। এখন বলো কিউ এর উপাংশ বাট কার দিকে? পি এর দিকে, দিকটা কার দিকে? পি এর দিকে, তাহলে পি এর দিকে দিক নিতে হবে। চালাকি করে এটাকে তোমরা পি ক্যাপ ইউজ করবা। তবে কেন কেন পি ক্যাপ ইউজ করতেছি?
কারণটা হচ্ছে আমাদের এই যে পি ক্যাপ, এটা আসলে পি ক্যাপই ইউজ করছে, বুঝছো? পি ক্যাপের মান হচ্ছে 1, কিন্তু এর দিক হচ্ছে পি এর দিকে। মান নাই, কিন্তু এই মানুষ না, মানে এই বসের দিক আছে। ও তোমাকে একটা দিক দিয়ে দিচ্ছে। কার দিকে দিচ্ছে? পি এর দিকে দিয়ে দিচ্ছে। উপাংশটা একটা দিক দিয়ে দিচ্ছে, কিন্তু মানে কোনো পরিবর্তন করবে না। তো অবশ্যই মনে রাখবা, একদম সহজ করে দিই, এত তোমাদের টেনশন যাতে না হয়। যদি বলে পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ বের করো, তাহলে কিউ কস থিটা অথবা পি ডট কিউ বাই পি, কারণ পি এর উপর তাই পি কে নিচে রাখছে। আর যদি বলে উপাংশ বের করো, তাহলে কি করবা? পি এর উপর বলছে তো আগে কিউ কস থিটা লেখো, তার সাথে পি এর উপরে তাই পি ক্যাপ। যদি বলতো কিউ এর উপরে, তাহলে কি হইতো? কিউ ক্যাপ হইতো। আর পি ক্যাপ ওর একটা ভেক্টরের একক ভেক্টর কিভাবে বের করে তোমাদেরকে আমি শিখাইছিলাম, যদি ভুলে যাও আবার দেখাই দিই। পি ক্যাপ হচ্ছে পি ভেক্টর উপরে রাখবা, নিচে পি ভেক্টরের মানকে রাখবা। উপরে ভেক্টর, নিচে ভেক্টরের মান। এই কাজটাই ভাই এখানে করছি, পি ভেক্টর বাই নিচে পি ভেক্টরের মান। দ্যাটস ইট। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, কিউ এর উপর তোমরা পি এর উপাংশ বের করে দিবা। আই গেস তোমরা এ ধরনের প্রবলেমগুলো খুব সহজেই করতে পারবা, কঠিন কিছু না। একটু প্র্যাকটিস করলে দেখবা হয়ে গেছে। প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না করলে এগুলো পারা যায় না। প্র্যাকটিস করে 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 তোমার হচ্ছে পারতে হয়। যাই হোক, চলো আমরা তাহলে সামনের দিকে আগাই। এবার প্রবলেমগুলো করে ফেলি, চলো এক টান দিয়ে ঠাস ঠাস করে। এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এ বি এর মধ্যবর্তী কোণ চাইছে। ঠিক আছে, করা যাবে। দেখো, এই মনে করো এ ভেক্টর, এই মনে করো বি ভেক্টর, মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, বলছে মধ্যবর্তী কোণ বের করো। ইজিলি করে ফেলা যাবে। কিভাবে? ডট গুণ দিয়েই করে ফেলা যাবে। ভাই কি ক্রস দিয়ে করা যাবে? ক্রস গুণ ফলে আসলে তোমরা গত ক্লাস মানে আগামী ক্লাসে দেখবা যে এ বি সাইন থিটা ইউজ করে করব আমরা। ওক্ষেত্রে করা যায়, যেতে পারে, কারণ থেটাই তো বের করতেছি, তাই না? করা যেতে পারে, কিন্তু একটু ব্যাপার স্যাপার আছে। যেমন থেটার আসলে সাইন থেটা তো মানে সাথের কোণটা হয় না, তাই না? সাইন থেটা আমরা পড়ছিলাম যে কোন একটা ভেক্টরের সাথের কোণটা কস থেটা হয়, একটু ক্যাচাল হয়ে যায়। তো দরকার নাই, সহজ করে সুন্দর করে করো। আবার ওইখানে একটা ডিরেকশনের ব্যাপার আছে, মান নিয়ে হয়তো করতে পারবা, বাট দরকার নেই। তোমরা কস থেটাতে আপাতত সহজ করেই করো, বাট চেষ্টা করলে হয়তো সম্ভব। দেখো, বললাম না। যাই হোক, এ ভেক্টর আর বি ভেক্টর বলছে কি এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কিভাবে করব? এটা করার নিয়ম হচ্ছে আমাদেরকে জাস্ট এ আর বি ভেক্টরের ডট গুণফল করে ফেললেই হয়ে যাবে। কেন? দেখো, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, তাহলে কস থিটা কি হবে? এ ডট বি বাই এ বি। ভেরি সিম্পল ম্যাথ। এখন তোমাদেরকে থিটা বের করতে বলছে, তাহলে থিটা সমান কি হবে? কজ ইনভার্স এ ডট বি বাই এ ইন্টু বি। চলেন করে দিই। এ ডট বি ইকুয়াল, ডট গুণ করো 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 করো, এ এক্স বি এক্স, 6 দুগুণে 12, তারপর এ ওয়াই বি ওয়াই, 3 দুগুণে 6, বাট আগে মাইনাস, এ জেড বি জেড, 2 1 2, বাট আগে মাইনাস। 12 থেকে 6 বাদ দাও, 6 থেকে 2 বাদ দাও, থাকে কত? 4 থাকে। এ ডট বির ভ্যালুটা আসছে 4। দেখছো, স্কেলার মান চলে আসছে। আচ্ছা, এবার এর মান বের করবো, বির মান বের করবো। এর মান হচ্ছে রুট ওভার এ কত কত 2 2 1, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার। আপনারা শুনেন, আপনারা এই -1টা দেন না, দিয়েন ভাই, স্যার ম্যাডামরা হুদাই নাম্বার কেটে দিবে, তো দিও। দেখো কত আসে, 4 4 8 9, তাই না? 3 আসবে। আবার বি ভেক্টরের মান বের করো, রুট ওভার কত 6, তো 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ওকে, করি। 36, দাঁড়ো, 36 প্লাস 9 প্লাস 4, এই তো 27। ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমাকে থিটা বের করতে হবে, করে ফেলি চলো। থিটা কত আসে? কজ ইনভার্স এ ডট বি হচ্ছে 4, এবি 3 × 7।
মানটা আসতেছে হচ্ছে আমাদের কত ৭৯.০২ 79.02 সুন্দর চমৎকার ছোটখাটো আসলে করে ফেললো। হ্যাঁ চলো এরপরে সামনের দিকে যাই। এ ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটার অক্ষত্রয়ের সাথে কৌণিক ব্যবধান বের করতে, মানে অক্ষত্রয়ের সাথে কৌণিক ব্যবধান মানে হচ্ছে অক্ষগুলোর সাথে কোণ কত, কোণ বের করতে বলছে। আবার প্রত্যেকটা কোণের বের করে করে সবগুলো কোণ বিয়োগ করে না, অক্ষের সাথে কৌণিক ব্যবধান, অক্ষের সাথে কোণের কতটুকু পার্থক্য, অক্ষকে যদি 0 ধরি তার সাথে কোণ কতটুকু আছে এটা বুঝেছি। আচ্ছা কিভাবে করব দেখো, এই প্রবলেমটা করে ফেলা যাবে এভাবে করি। চলো ধরো এটা এ ভেক্টর, এটার এক্স অক্ষের সাথে আপাতত আগে চিন্তা করি, শুধু এক্স অক্ষ। এক্স অক্ষের দিকে একক ভেক্টর কত, আই ক্যাপ। এই কোণটা আগে বের করে দিই চলো তোমাদেরকে, থেটা এক্স, অক্ষত্রের সাথে কোণ তো। আচ্ছা বলো, একটু আগে ভাই করছি আর এখন পুরোটা করে দিই, বাদ দাও। এ ভেক্টর ডট আই ক্যাপ, এ ভেক্টর ডট আই ক্যাপ যেমন কি আসবে, এ ইন্টু 1, কারণ এ ভেক্টরের মান এ আর আই ক্যাপের মান হচ্ছে 1 ইন্টু কস থিটা এক্স। ওকে নেক্সট এ ডট আই ক্যাপ, এ ডট আই ক্যাপ। দেখো তো এ ভেক্টর মানে আসলে কি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। কারণ তোমরাই ভাই একটা কথা বলো দেখি, তোমাদের মুখ থেকে একটা কথা শুনি, দাঁড়া আমি এটা শেষ করি। আর এখানে আই ক্যাপ আছে, এই দুইটা ভেক্টরকে যদি ডট গুণ করা হয় তাহলে এই যে ঘোড়ার ডিমের তোমার এখানে যে আছে কে আছে এগুলো কি কোনো ইউজ হবে? উত্তর হচ্ছে না। আই ক্যাপের সাথে আই ক্যাপ, তাহলে দেখো তো আই ক্যাপ এখানে আই ক্যাপের সহগ কত 1, ডেফিনেটলি 1, 1 এর সাথে এ এক্স, 1 এর সাথে এ এক্স, তাহলে কত আসবে এখানে এ এক্স আসবে ইকুয়াল টু এ কজ থিটা এক্স। তো দেখো কত সহজ, থিটা এক্স সমান আসতেছে কজ ইনভার্স কত এ এক্স বাই এ। ওকে একইভাবে যদি আমরা সিমিলারলি সলভ করি, সিমিলার ওয়েতে বা সিমিলারলি যদি আমরা সলভ করি, থেটা ওয়াই আসবে এক্স্যাক্টলি সেম কজ ইনভার্স, এখানে আসবে এ ওয়াই বাই এ। একইভাবে থিটা জেড আসবে কজ ইনভার্স এ জেড বাই এ। চলো ভ্যালুগুলো তোমাদেরকে আমি বের করে দিই, এতে বাসায় একটু প্র্যাকটিস করতে পারো। ওকে কজ ইনভার্স কত আসতেছে দেখো তো, এক্স বাই এক্স এর মান কত 2 আর এর মান কত 4 প্লাস 9 প্লাস 1, রুট দিতে হবে রে, রুট ওভার 4 প্লাস 9 প্লাস 1। ওকে এটা আসে হচ্ছে প্রথমটা 57.68, 57.69 এত। এবার পরেরটা কত হয় দেখো তো, এ ওয়াই এবার হচ্ছে -3, এটা হচ্ছে 143.3 ডিগ্রি। তারপরেরটা করি চলো, কত 1 74.5 ডিগ্রি। একটা কথা বলে দিই, মাঝে মাঝে পরীক্ষাগুলোতে প্রশ্নটা এভাবে না দিয়ে আরেকটু অন্যভাবে দেয়, বলে দিক কোসাইন গুলো বের করো, অক্ষত্রয়ের সাথে দিক কোসাইন বের করো। দিক কোসাইন, দিক কোসাইন কথাটার মানে কি, তুমি কস সহ রেখে দিবা, মানে কি বের করবা কস থেটা এক্স কত, কস থেটা ওয়াই কত আর কস থেটা জেড করবা, মানে কস সহ রাখবা ভ্যালুটা, দ্যাটস ইট। দেখো কত আসে, কস থেটা এক্স হচ্ছে এ এক্স বাই এ, তারপরে হবে এ ওয়াই বাই এ, আর লাস্টে হবে কি বলতো এ জেড বাই এ। প্রতিটারই ওভারঅল যে ভ্যালুগুলো আছে আমি ভাইয়া এখানে তোমার সবগুলো একসাথে করে দিচ্ছি। এবার চলো আমরা আমাদের পরবর্তী প্রবলেমের দিকে হাঁটি হাঁটি পাপা করে আগাই, ঠিক আছে? দেখো কি হয়, কি বলছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টর কিভাবে তারা পরস্পর লম্ব হবে, এম এর মান কত হলে তারা পরস্পর লম্ব হবে, এটা আমাদেরকে বের করতে হবে, এম এর ভ্যালুটা বের করতে হবে। সুন্দর চমৎকার প্রশ্ন,
আস্তে ধীরে চলো সলিউশনের দিকে আঁকা। আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হলে আমরা লিখতে পারি a ডট বি ইকুয়াল টু 0। তো a ডট বি মানে কি, ওই যে সবগুলোর গুণ করে করে যোগ করবা 3 ইন্টু 5m, 3 ইন্টু 5m, এই যে প্রথমটা 3 ইন্টু 5m, এটা আর এটা হয়েছে। তারপর কি 2m আর মাইনাস 3m প্লাস 2m ইন্টু মাইনাস 3m, দাঁড়াও 2m ইন্টু মাইনাস 3m প্লাস লাস্টটা দেখে এই যে মাইনাস 3 ইন্টু মাইনাস 12 ইকুয়াল টু কত 0। ওকে চলো ক্যালকুলেশন করি। 15m, ওকে 3 দুগুণে 6 মাইনাস 6m স্কোয়ার 3 12 36 প্লাস 36 ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে এরকম মাইনাস 6m স্কোয়ার প্লাস 15m প্লাস 36 ইকুয়াল টু 0। এখান থেকে এখন আমরা m এর ভ্যালুগুলো বের করব। কেন ভ্যালুগুলো বললাম, এটা দ্বিঘাত সমীকরণ, সো অবশ্যই এক্ষেত্রে তোমার একাধিক মান আসবে। চলো করে ফেলি। কত মাইনাস 6, তারপরে 15, তারপরে 36, এটা আসে হচ্ছে 4 আসে আর হচ্ছে মাইনাস 1.5, 4 আসবে আর মাইনাস কত আসবে 1.5। বলতে পারো ভাইয়া দুইটা মান কেন আসলো? দুইটা মান আসার রিজন হচ্ছে ভাইয়া তোমাদেরকে যে প্রবলেমটা দিছি, প্রবলেমটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ বিল্ড করছে। এ ভেক্টর বি ভেক্টর ভেক্টরদের দ্বারা গঠিত তলে এ ভেক্টরের লম্ব দিকে বি এর উপাংশ নির্ণয় করো। আচ্ছা, এ ভেক্টর দেওয়া আছে, আমাদের বি ভেক্টর দেওয়া আছে, গঠিত তলে এ ভেক্টরের লম্ব দিকে বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। এই প্রশ্নটা জানো অ্যাডমিশন আসা প্রশ্ন। ছেলে মেয়েদেরকে এই প্রশ্নটা দেওয়ার সাথে সাথে তারা চিন্তা করছে লম্ব দিকে বলছে, আচ্ছা লম্ব দিকে মানে তো এখানে দিকের ব্যাপার আছে, ক্রস গুণ দিয়ে ম্যাথটা করে দিচ্ছে, দিয়ে 0 পাইছে। ক্রস গুণ এখানে করা যাবে না, কেন? এবি ভেক্টর দ্বারা গঠিত তলে, যে তলে এবি ভেক্টর গঠিত হয়েছে ওই তলেই এ ভেক্টরের লম্ব দিকে বি এর উপাংশ বের করতে। মানে তোমার যে উপাংশটা বের হবে এ ভেক্টর লম্ব দিকে বি এর উপাংশ, ওটা এবি সমতলেই, সেম তলেই, কিন্তু যখন ক্রস গুণ করা হয় তখন এটা কিন্তু তলের উপরে লম্ব হয়। তো প্রশ্নটা সাবধান, এটা ক্রস দিয়ে না বরং ডট দিয়ে সলিউশন করতে হবে। কিভাবে করতে পারি? আচ্ছা চলো শুরু করি। দেখো এখন প্রশ্নের ক্যাচালটা একটু বড় সড়ো, আগে আঁকি চলো। এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর। আচ্ছা এখন বি ভেক্টরের মনে করো যে সিম্পলি ইমাজিন করো, ধরো একটা আর ভেক্টর, এটা একটা লব্ধি ভেক্টরকে আমরা চাইলে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা পি ভেক্টর আর এটা হইতে পারে কি বলতো কিউ ভেক্টর। ধরো দুইটা অংশে ভাগ করলাম, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, তাই না? তখন আমরা কি লিখি যে আর ভেক্টর লব্ধি ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর থেকে আসছে, এটাই তো। এখন আমাকে ওরা বলছে এ ভেক্টরের লম্ব দিকে, মানে এ ভেক্টরের দিকে না, এ ভেক্টরের লম্ব দিকে, এই লম্ব দিকে বি ভেক্টরের উপাংশটা বের করো। কি একটা অবস্থা! আচ্ছা বি ভেক্টরের উপাংশ এ ভেক্টরের দিকে, এই ভেক্টরের দিকে তো তুমি বের করতে পারবা, ফর্মুলা তো আমি শিখাই দিছি না? তা চলো সেটা আগে বের করি। আমাদের এই যে আমরা দেখছিলাম যে আমাদের এই কোণটা থিটা ছিল, তাই না? মনে পড়ার কথা তোমাদের দেখাই দিছিলাম কস থিটা দিয়ে, তাই না? থিটা দিয়ে করলে কি আসে? ভূমি বাই অতিভুজ আসে, ভূমি বাই অতিভুজ, ওইখান থেকে আমরা করতে পারি। কস থিটা কাউন্ট করলে এটা ভূমি হয়, এটা অতিভুজের ভূমিটাই আমরা কাউন্ট করছিলাম। ঠিক আছে, আমি দেখাই দেবো এটা শেষ করে আরেকবার। দেখো তাহলে এই অংশটা আমি চাইলে কিন্তু এই ভেক্টরটাই লম্ব অভিক্ষেপটা এই ভেক্টরটা বের করতে পারি। এই ভেক্টরটা আগে বের করি না, আগে দিকেরটা বের করি, লম্ব দিকেরটা পরে করব। এই ভেক্টরের দিকেরটা বের করি। এই ভেক্টরের দিকেরটা আমি ধরলাম হচ্ছে b1 ভেক্টর, অর্থাৎ b1 ভেক্টর হচ্ছে বি এর এ এর দিকের উপাংশ। চলো আগে এটা বের করি। কিভাবে করবে এবার শুরু করি, দেখো। ওকে, b1 ভেক্টর কার উপাংশ? খেয়াল করো তো, বি এর উপাংশ, তাহলে কি বি কস থিটা, বারবার শিখাইছিলাম। বি এর উপাংশ মানে কি বি কস থিটা, অর্থাৎ কি
এ ডট বি বাই এ। কেন? কার উপরে হচ্ছে? এর উপরে, যার উপরে তাকে নিচে রাখতে হয়। একবারে করে ফেলছি, হ্যাঁ, একটু চালাকি করে তোমরা দেখে নিও ফর্মুলাগুলো। আর সেই সাথে সাথে কার দিকে হয়েছে? এর দিকে হয়েছে, অবশ্যই এখানে চাইলে আমরা কি দিয়ে দিব? এ ক্যাপ দিয়ে দিব। অর্থাৎ এতটুকু ছিল লম্ব অভিক্ষেপ, পুরোটা গুণ করে এটা কি হয়ে গেছে? একটা উপাংশ হয়ে গেছে, উপাংশতে চলে আসছে। এবার দেখো b1 ভেক্টর ইকুয়াল এ ডট বি বাই এ। আর একটু সাজাই লিখি, দাঁড়াও। এ ডট বি বাই এ। আর এ ক্যাপ মানে আমরা জানি উপরে এ ভেক্টর, নিচে এ ভেক্টরের মান। এরকম লেখা যায় b1 ভেক্টর ইকুয়াল টু এ ডট বি। যা হবে তার সাথে তুমি এ ভেক্টরকে গুণ করবা, ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের স্কোয়ার, মানে এ ভেক্টরের মানের স্কোয়ার। এটাই তো আসছে, তাই না? ঘুরে ফিরে তো আমার কাছে এইটাই মনে হইলো, আমার তো এইটাই আসলো। তাহলে এখন চলো আমরা ডট গুণটা করে ফেলি। এ ডট বি কত আসে? ধরো এ ডট বি -2 ইন্টু 2 -4 -1 ইন্টু 1 -1, সব দিকে মাইনাস আসে। 2 ইন্টু আবার -1, এটা আসে -2। আবার দেখো -2 ইন্টু 2 কত আসে? -4 -1 ইন্টু 1 আসে -1, আবার 2 ইন্টু -1 আসে -2। তাহলে কত হয়? -7। ওকে, আসুক। এ ডট বির মান আসছে -7 আসছে। এবার এর মানটা লাগবে। এ ভেক্টরের মানটা কত দেখো তো? এ ভেক্টরের মান হচ্ছে এই যে, তুমি এ ভেক্টরের মান বের করে ফেলি চলো একবারে। কত হবে? ফার্স্টে -2 স্কোয়ার মানে কত? 4। তারপরে -1 এর স্কোয়ার তাহলে কত? 1। তারপরে আবার 2 স্কোয়ার কত হয়? 4। তাহলে এটা হবে 3 চলে আসতেছে, √9। 3 না? এখন তাহলে ভ্যালুগুলো একটু আমরা বসাই দিয়ে আসো। b1 ভেক্টর ইকুয়াল এ ডট বির মান আসছে -7 আর 3 স্কোয়ার 3 কত? 9। আর এ ভেক্টর দেখো সাথে আবার লাগানো কি আছে? সাথে লাগানো আছে আমাদের এ ভেক্টর আছে। এ ভেক্টরটা কত? এ ভেক্টর হচ্ছে -2i ক্যাপ - j ক্যাপ +2k ক্যাপ। যদি সাজাই লিখি b1 ভেক্টর ইকুয়াল কি হয় দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 দুগুণে 14, 14/9, এই তো 14/9 i ক্যাপ। আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে 7/9 j ক্যাপ। এই দেখো এই 7 মাইনাসে মাইনাসে প্লাস 7/9 আর কিছুই নাই, আর এখানে মাইনাস চলে আসবে। আসুক, 7 দুগুণে 14, 14/9 j ক্যাপ। এখন বলো ভাইয়া আপু এটা কি বের হইলো? এটা বের হইলো বি ভেক্টরের এ এর দিকের উপাংশটা। বাট আমাদের তো এটা চাই না, আমাদের চাইছে কি? লম্ব দিকের উপাংশটা। এখন একটু চালাকি করে তোমার কমন সেন্স ইউজ করতে হবে। দেখো আর ভেক্টরের একটা অংশ, একটা উপাংশ মনে করো পি ভেক্টর, তাহলে কিন্তু এরকম লিখতে পারতো না, আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো বলো তো কিউ ভেক্টর কিভাবে বের করা যায়? আর মাইনাস পি ভেক্টর থেকে। তাই তো এটাই কি, এই কিউটাই কি? কিউটা হচ্ছে কি? এই পি ভেক্টর লম্ব দিকের উপাংশটা। এটা যদি এক্স অক্ষ বরাবর হয়, এটা ওয়াই অক্ষ বরাবর একটা। এখন তাকাও না, এই যে বি ভেক্টর, এটাকে লব্ধের মতো দুইটা অংশে ভাগ করা যায়। মনে করো একটা হচ্ছে b1 ভেক্টর এক্স অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর b2 ভেক্টর। ভাগ করা যেতেই পারে, একটা এক্স অক্ষ বরাবর অংশ, একটা ওয়াই অক্ষ বরাবর অংশ। তো তুমি চাইলে কি এখন এরকম লিখতে পারো না যে b ভেক্টর ইকুয়াল টু b1 ভেক্টর প্লাস b2 ভেক্টর? অবশ্যই লিখতে পারো। এখন চাইলে তুমি এভাবে লিখতে পারো b2 ভেক্টর কি হবে? b ভেক্টর মাইনাস b1 ভেক্টর। b ভেক্টরের মান কত? b ভেক্টরের মান হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস 14/9 i ক্যাপ প্লাস 7/9 j ক্যাপ মাইনাস 14/9 k ক্যাপ। কি একটা অবস্থা! যোগ বিয়োগ করতে করতেই অবস্থা কাহিল হয়ে গেল। এবার চলো মাইনাস করি। 2 থেকে 14/9 বাদ দাও, একবারে করে দেবো। হ্যাঁ 9 কত? লসাগু করো 18, 18 থেকে 14 বাদ দাও কত? 4
বাই 9 আই ক্যাপ। বুঝছো কিভাবে হয়েছে? এই যে 2 না 9 দুগুণে 18, 18 থেকে 14 বাদ দাও 4। এবার দেখো আবার জে ক্যাপ, তাহলে এখানে আবার করি, কত আসতেছে আমাদের? এই যে হ্যাঁ পাইছি, 1 মাইনাস 7/9। 1 মাইনাস 7/9 কত হয়? 9 না, 9 মাইনাস 7 তাহলে 2 প্লাস 2/9 জে ক্যাপ। এবার দেখো এই মাইনাস, বাবারে বাবা, এই মাইনাস আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তাহলে দেখো -1 প্লাস 14/9 কত আছে? 10 11 12 13 14 5 প্লাস 5/9 কে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের B2 ভেক্টর। বলতে পারো এক কথায় এটাই তোমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। চাইলে তুমি এই জায়গাটাতে একদম কমন নিয়েও ভ্যালুটা বের করতে পারো, 4/9 আই ক্যাপ প্লাস 2/9 জে ক্যাপ প্লাস 5/9 কে ক্যাপ। লাগলে 1/9টাকে কমন নিয়ে নিতে পারো, বাট এতটুকু রেখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আমি যেটা দেখাইতে চাইছিলাম তোমাদেরকে, দেখো এই যে ওই যে cos থিটার ব্যাপারটা আমি আগেই পড়ে আসছিলাম। এই যে cos থিটা, দেখো cos থিটা মানে কি খেয়াল করো, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এই ভূমিটাই মনে করো আপাতত ছায়া রাখলাম, হ্যাঁ কিছু লিখলাম না। আর অতিভুজটা কত দেখো তো, কিউ। এখান থেকে আসতেছিল ছায়াটা কত, কিউ cos থিটা। ত্রিকোণমিতির মতো করে নিয়ে আসছে। একইভাবে দেখো ওইখানেও তুমি করতে পারবে, ওই যে পি cos থিটার ব্যাপারটাতেও, ঠিক আছে। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। দেখো আমরা যদি তোমার থিটা কাউন্ট করি, cos থিটা সমান কি আসে, ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে ছায়া রাখলাম, আর অতিভুজটা কে, এবার এই যে এটা হচ্ছে 90, তার অপোজিটটা অতিভুজ মানে পি। তাহলে দেখো তো ছায়াটা কি দাঁড়াইতেছিল, পি cos থিটা। সো এই ছিল আমাদের ডট গুণ ওভারঅল আলোচনা। হোপফুলি প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারছো। লাস্টের ম্যাথটাতেও তোমাদের আশা রাখি বুঝতে কোনো ঝামেলা হয়নি। চাইলে এখানে 1/9টাকে কমন নিয়ে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ এই আকারেও দেখাতে পারো। সো সেই লাস্ট স্লাইড চলে আসলো। বিশ্বাস রেখো বুকের ভেতর প্রত্যয়ন হবে, স্বপ্ন যে যুদ্ধ হবে সফল তুমি হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে ক্রস গুণনে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।